উনি আন্দোলনে যাওয়ার জন্য অস্থির হয়ে থাকতো, যাওয়ার জন্য অনেক আগ্রহী ছিল। বলছে যে দেশের জন্য আমি জীবন দিয়ে দেবো, দরকার লাগে শহীদ হয়ে যাবো, তুমি কোনো চিন্তা করো না, আমি চলে যাইতেছি। এটা কয়ে আমি তো ফিরে না আসি, রাইলে কোনো সময় কোনো কষ্ট পাইও না, এগুলো কয়ে উনি গেছে আর ফিরে আসেন নাই। সম্মানিত দর্শক, নরসিংদী টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অবস্থান করছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাসনাবাদ পূর্বপাড়া গ্রামে। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব আলোচিত না হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক শহীদ যোদ্ধার গল্প এবং কিভাবে দিন কাটাচ্ছে তার পরিবার। চলুন দেখে আসা যাক। 4 আগস্ট পুলিশের গুলিতে মিরপুরে নিহত হন নরসিংদীর মিশুক চালক জুনায়েদ। ঢাকার মিরপুরের 10 নম্বর রোডে ভিভাটেক চালাতেন জুনায়েদ ভূঁইয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে জুনায়েদ রাজপথে নামেন আন্দোলনের জন্য। 25 জুলাই প্রথমবার পায়ে গুলি লাগে তার। চিকিৎসা নিয়ে সুস্থ হন, তবে থেমে থাকেননি জুনায়েদ। অধিকার আদায়ের এই লড়াইয়ে আবারও মাঠে নামেন তিনি। পরে 4 আগস্ট মিরপুরে তার মাথায় পুলিশের গুলি লাগলে মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মর্মান্তিক এই মৃত্যুতে তার পরিবার ও গ্রামবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাসনাবাদের পূর্বপাড়া গ্রামের বাসিন্দা জুনায়েদ ভূঁইয়া। অত্র গ্রামের মোহাম্মদ আনোয়ার ভূঁইয়ার একমাত্র ছেলে জুনায়েদ ভূঁইয়া। শহীদ জুনায়েদ ভূঁইয়ার পরিবারে তার বাবা মা, স্ত্রী ও একটি ফুটফুটে 3 বছরের কন্যা সন্তান রয়েছে। বাবার কাছে খুব আদরের ছিল তার সন্তান মরিয়ম। বাবা বাবা বলে ডাকছে, কিন্তু মরিয়ম জানে না তার বাবা আর কোনোদিনও ফিরবে না। নিম্ন মধ্যবিত্ত পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন জুনায়েদ। তার মৃত্যুতে এখন পরিবারেরও নাজেহাল অবস্থা। ইতিমধ্যে তিনি নতুন ঘরের কাজও ধরেছিলেন, কিন্তু কে জানতো এই নতুন ঘরে পরিবার নিয়ে ওঠার আগেই জীবনের লেনদেন চুকিয়ে চলে যেতে হবে জুনায়েদকে। সন্তানকে হারানোর শোকে ভেঙে পড়েছেন জুনায়েদের বাবা। যেন আমার নাতিটার প্রতি স্মরণ রাখে বা দেশবাসী বর্তমান সরকারের কাছে যেন একটু স্মরণ রাখে যে আমার নাতিটার দিকে টাকা যেন একটু বিনিয়োগ করে, এটা আমার আবেদন দেশবাসীর কাছে। আর যেহেতু জুনাইদ প্রথম গুলি খায় ঠ্যাঙ্গে, এটার কিন্তু মেডিকেল রিপোর্টে নাই। আর দ্বিতীয় গুলি নিজে খায়, এটা কিন্তু 4 তারিখে 2টা ঠিকানিয়া 3টার ভিত্তে 10 নম্বর জুটপুটি গুলচেকর আইডিয়াল কলেজের সামনে মাথায় যে গুলিটি আঘাত খায়, সাথে সাথে মানে বন্ধু বান্ধব আশেপাশে ছিল, আরে পরে মেডিকেল নেওয়ার পরে ওনার বন্ধু বান্ধবের যতটুকু পারছে অতটুকু হেল্প করছে, রক্ত 4 ব্যাগ দিচ্ছে। নেওয়ার পরে রাতে 10-11 পর্যন্ত মেডিকেল আইসিইউর ভিতরে রাখছিল। রাখার পরে ওনার যখন দেখতো যে হেরা পরীক্ষা করে দেয় ওনারে বাঁচাতে পারবো না, তখন হেরা আইসিইউ ভিতরে বাই করে দিচ্ছে। বাই করে দেওয়ার পরে রাতে রিপোর্টে দেখলাম লেখা আছে যে উনি 1টার দিকে মানে মৃত্যুবরণ করছে। তারপরে ভাই বেড়াদার হের ছোট ভাই ছিল সাথে, আর কেউই আপন বলতে কেউ নেই, বন্ধু বান্ধব ছিল, এরা যতটুকু পারে এতটুকু হেল্প করে হেরে বাড়ি টানার ব্যবস্থা করছে। পরের দিন ছিল এটা 5 তারিখ। 5 তারিখে ওনারা বাড়ি টানার পরে এলাকাবাসী লোকজন মিলামিশে হারে দাফন করে বাড়ি বাড়ি কবরস্থানে মাটি দিছে। কারণ আমি এলাকাবাসীর কাছে অথচ বর্তমান সরকারের কাছে আমার আবেদন এটাই যে আমার নাতিনদের জন্য একটা ভবিষ্যৎ করে, আমার এতটুকু আবেদন। স্বামীর কথা বলতেই কান্নায় ভেঙে পড়েন শহীদ জুনায়েদের স্ত্রী হাফসা আক্তার। তিনি বলেন, বারবার বারণ করার সত্ত্বেও জুনায়েদ আন্দোলনকারীদের কষ্ট মেনেই নিতে পারছিলেন না, ছুটে যেতেন আন্দোলনে। প্রথমত উনি 25 তারিখে পায়ে একটা গুলি খাইছিল, তারপরে ওনাকে নিজে, এটা ডাক্তারের কাছে যায় নাই, নিজে থেকে ওরা বের করছে। তারপরে আমি বলছি যে আপনি যেহেতু গুলি খাইছেন তাহলে আপনি আর বাইরে যায়েন না। পরে উনি কিছুই বলে না, একদম চুপচাপ, আমার সাথে কোনো উত্তর দেয় না। আমি বলছি কি ভাত খাবেন, খাবে না, নামাজে যাবেন, যাইবো না। তারপর বলতেছি যে আপনি ঘরেই থাকেন, কাজ কাম কিছুই করা লাগবো না। তারপরে ওনার শরীর অনেক অসুস্থ হয়ে যায়, জ্বর ঠান্ডা, শরীর অনেক খারাপ হয়ে যায়। আমি তখন বলতেছি যে আপনি আর বাহিরে যান না। না, আমার ভাইয়েরা যেহেতু এত কষ্ট করে যুদ্ধ করতেছে, তাহলে আমি ঘরে বসে থেকে কি করবো? আমিও বাইরে যাবো, আমিও ওদের লাগে যুদ্ধ করবো। যদি প্রয়োজন হয় দেশের লাগে, দরকার লাগে জীবন দিয়ে দিমো, শহীদ হয়ে যাবো, তো আমি ঘরে বসে থাকবো না। এই কথা বললা
রবিবারে সকালে তিনি ঘর থেকে বের হয়েছে, আর তখন বাসায় ফিরে আসেন না। আমি ওনার জন্য অনেক অপেক্ষা করছি, তাও তিনটা বাজে যাইতেছে, এখনো খাওয়ানোর জন্য বসে আছি, তাও তিনি আর ঘরে আসেন না। তখন আমি 4টার দিকে শুনছি যে উনি গুলিবদ্ধ হয়েছে। তখন নাকি ওনার বন্ধুরা ওনাকে নিয়ে হাসপাতালে গেছে, এটুকুই জানি। আমি ওনাকে অনেক বাধা দিয়েছি, কিন্তু কোনো কিছু ভাবে ওনাকে আটকে রাখতে পারি নাই। উনি আন্দোলনে যাওয়ার জন্য অস্থির হয়ে থাকতো, যাওয়ার জন্য অনেক আগ্রহী ছিল। বলছে যে দেশের জন্য আমি জীবন দিয়ে দেবো, দরকার লাগে শহীদ হয়ে যাবো, তুমি কোনো চিন্তা করো না, আমি চলে যাইতেছি। এটা কই আমি তো ফিরে না আসি, তাইলে কোনো সময় কোনো কষ্ট পেও না, এগুলা কয়ে উনি গেছে, আর ফিরে আসেন নাই। একটু কই আমার কথা, এখন আমার একটা বাচ্চা আছে, আমি চাই আমার বাচ্চার জন্য যাতে সরকার কিছু করুক। আমি আর একদম অসহায়, আমাদের সংসারের মধ্যে উনি একমাত্র সহায়তা করতে, উনি সংসার চালাতেন, উনি ছাড়া আমাদের আর কেউ নাই। উনি আমাদের পুরো সংসারটা চালাতেন, এখন এরকম দুনিয়াতে নাই। সরকারের কাছে এটাই আমার অনুরোধ। আমার একটা 3 বছরের বাচ্চা আছে, আমি যাতে আমার মায়ের নিয়ে যতদিন আল্লাহ দুনিয়াতে আমার বাঁচায় রাখে, বেঁচে থাকি, হাত দিয়ে থাকি, আমার মায়ের দিয়ে যেন আমি চলতে পারি। সরকার যেন এমন কিছু করে দেন। পুরো এলাকাবাসীও তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন। গত 5 আগস্ট রোজ সোমবার শহীদ মোহাম্মদ জুনায়েদ ভূঁইয়াকে জোহরের নামাজের পর জানাজা শেষে তার বাড়ির পাশেই দাফন করা হয়। মুগ্ধ আবু সাইদের মতোই এক শহীদ বীরের নাম জুনায়েদ। এই শহীদেরা চিরস্মরণীয় হয়ে থাকবেন বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে। এতক্ষণ শুনছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া এক যোদ্ধার গল্প। আসলে পরিবারের এরকম অসহায়ত্ব যেন সবকিছুকে হার মানায়। আমরা চাই আমাদের মাধ্যমে পৌঁছে যাক সারা বাংলাদেশের মানুষের কাছে এই জুনায়েদ ভূঁইয়ার গল্প। তার মেয়েটির কথা চিন্তা করে যেন অন্তর্বর্তীকালীন সরকার একটা সুব্যবস্থা গ্রহণ করে।